সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হলো জাতীয় সংসদ। হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে হতবাক তারেক রহমান। অবাক হয়ে চেয়ে রইলেন ৩০০ জন সংসদ সদস্য। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে একেবারে উত্তর পুরা সংসদ। সে কি চাহনি, সে কি কথা বলার স্টাইল। দর্শক, এ যেন নেত্রী নয়, একজন বাঘিনী, যে কিনা কাউকেই কিন্তু পরোয়া করে কথা বলেন না। সংসদ হোক বা টক শো, যে কোনো সভা সমাবেশ। দর্শক, রুমিন ফারহানার কথাগুলি শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন একজন নেত্রী আসলে কি রকম হওয়া উচিত। যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখে আশা করি বুঝতে পেরেছেন আসলে রুমিন ফারহানা যে একজন বাঘিনী দর্শক, সেটারই কিন্তু প্রমাণ দিয়েছে তিনি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কিন্তু আপনাকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি দর্শক সম্পূর্ণ আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবেই কিন্তু বিস্তারিত কথাগুলি শুনলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে রুমিন ফারহানা কি জিনিস। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে রুমিন ফারহানার সে বক্তব্যটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আর আলোচনা করব। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে মাননীয় স্পিকার। সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও আইএমএফ এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার? সিন্ধুকে? মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত, বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে, এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের জিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান, গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই, অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বপেক্সের আছে। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে। ব্লু ইকোনমি, অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার। দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। গুণ সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়। সরকার চাইলে সাগররুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন 70 বারের মতন পিছায়। সরকার চাইনি বলেই তরু এবং মৃত্যু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই। সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়। খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে আইনটা নিজস্ব গতিতে চলে না, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও। তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন, কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক, তিনি এখনো শপথে আছেন।
মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয়ের চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যায় গত বছর 142 জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি, হয়রানির শিকার হয়েছে। আর তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে পেছাতে বাংলাদেশ 150তম অবস্থানে। বিকল্প মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ভীত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজা আনামের মতো প্রতিষ্ঠিত সাংবাদিকরা বলছেন সেলফ সেন্সরশিপের কথা। 7.1 অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে। এই কৃতিত্ব কৃষকের, সরকারের নয়। গত বছর আমরা দেখেছি কিভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে, যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে। সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। শিক্ষা, স্বাস্থ্যে বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, অথচ দুই খাতে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত। আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই। এনআরসিকে আমরা বলবার বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই। ভাষণের শেষ অংশ 34.1, 34.2, 34.3 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু এগুলোর মধ্যে মিল আছে। এগুলো উপসর্গ, রোগ নয়। সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি, সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। তাই যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এইসব সমস্যা কমবে তো নাই, বাড়বে বরং। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত দর্শক শ্রোতা, রুমিন ফারহানা আসলে কি জিনিস সেটা কিন্তু আপনারা ভিডিওতে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছে এবং তার বক্তব্য শুনেই কিন্তু দর্শক বুঝতে পেরেছেন। এবং যে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন দর্শক, এগুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। কারণ দর্শক, আপনাদের একটি ছোট্ট মতামতে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করবে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ আর কথা বাড়িয়ে দর্শক মূল্যবান সময়টুকু নষ্ট করব না আপনার। তবে যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আরো নিত্য নতুন আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায়। দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।